আমাদের খাদিজা এডিটিংয়ের সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। আপনার চোখ দুটো এত সুন্দর কেন বলুন তো? আমি বারে বারে প্রেমে পড়ে যাই। বর্ষা চাইলেও এই কথাগুলো বলে উঠতে পারে না শুভ্রকে। কেন পারে না এটা সে নিজেও জানে না। এখন তো তারা বিবাহিত, এখন তো পারা উচিত, কিন্তু পারে না। ভীষণ ভয় হয় বর্ষার। যদি বকে তখন? তপ্ত নিঃশ্বাস ফেলে শুভ্রর কপালে হাত রাখল বর্ষা। না, জ্বর এখনো কমেনি। বর্ষা চটজলদি চলে যায় নিচের রুমে। ডাক্তারকে কল করতে হবে। কাল অনেক রাত, সাথে বৃষ্টি থাকায় কল করা হয়নি। আর কিন্তু এখন করবে সে। সকাল প্রায় 10:30টার কাছাকাছি। ডাক্তার শুভ্রকে দেখছে। এই ডাক্তার শুভ্রের পূর্ব পরিচিত। শুভ্র কখনো অসুস্থ হলে একেই দেখায়। বর্ষা জানতো না, কিন্তু ডায়েরিতে ডাক্তার আঙ্কেল লেখা নাম্বার দেখে চটজলদি কল করে ফেলে সে। কাল কাজ করার সময় এই ডায়েরি আর নাম্বারটা দেখেছিল বর্ষা, তবে সে ভাবেনি আজ সকালেই কাজে লেগে যাবে তার। ডাক্তার কিছুক্ষণ শুভ্রকে দেখে কিছু ওষুধের নাম লিখে চলে যায়। বর্ষাও এগিয়ে দেয় ডাক্তারকে। শুভ্র তখন চুপচাপ বসেছিল মাত্র, তেমন কোনো কথা বলেনি। ডাক্তার যেতেই আবারও কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়ে শুভ্র। বড্ড খারাপ লাগছে শরীর। বর্ষা তাদের বাড়ির দারোয়ানের হাতে ঔষধ লেখা কাগজটা গুছিয়ে চলতি চলে আসে রুমে। শুভ্রের জন্য স্যুপ বানাতে হবে। যেই ভাবা সেই কাজ। কয়েক মিনিটের মধ্যে গরম গরম স্যুপ তৈরি। বাটিতে নিয়ে এগিয়ে চলল বর্ষা শুভ্রের রুমের দিকে। এরই মাঝে কলিং বেলটা বেজে উঠল। বর্ষা বুঝতে পেরেছে দারোয়ান ওষুধ নিয়ে এসেছে। বর্ষা স্যুপের বাটিটাকে টি টেবিলের ওপর রেখে এগিয়ে যায় দরজার দিকে। তারপর সত্যি সত্যি দারোয়ানকে দেখে মুচকি হেসে ঔষধগুলো নিয়ে ধন্যবাদ জানিয়ে দরজা আটকে দিল আবার। তারপর স্যুপ আর ওষুধের প্যাকেটটা নিয়ে এগিয়ে চলল সে শুভ্রের রুমের দিকে। শুভ্র চুপচাপ শুয়েছিল। তখন হঠাৎই বর্ষার ভয়েস ভেসে আসলো কানে। সে বলল, শুনছেন? এই স্যুপটা খেয়ে নিন, তারপর ওষুধ তো খেতে হবে। শুভ্র শুনল ঠিকই, কিন্তু শরীর নাড়িয়ে ঘুরতে ইচ্ছে করছে না মোটেও। শুভ্রের হেলদোল না দেখে আবারও বলল বর্ষা, আমার কথা কি আপনি শুনতে পাচ্ছেন? এবার বিরক্ত হলো শুভ্র। ইচ্ছে না থাকা সত্ত্বেও ঘুরল সে। হালকা জড়ালো গলায় বলল, আমার খেতে ইচ্ছে করছে না বর্ষা। এভাবে বলবেন না। না খেলে ওষুধ কি করে খাবেন বলুন? উত্তরে কিছুক্ষণ চুপ থাকলো শুভ্র। তারপর আস্তে আস্তে শোয়া থেকে উঠে বসলো সে। কিন্তু বসতেই মাথাটা যেন ঘুরে উঠল তার। যা দেখে শুভ্রের পিঠের পিছনে বালিশ দিয়ে আধ শোয়া হয়ে বসালো বর্ষা। তারপর বলল, এভাবে বসলে আপনার খারাপ লাগবে না? প্রতি উত্তরে কিছু বলে না শুভ্র, শুধু চেয়ে রয় বর্ষার পানে। বর্ষা এগিয়ে দেয় স্যুপের বাটিটা। যদিও তার ইচ্ছে ছিল শুভ্রকে খাইয়ে দেওয়ার, কিন্তু সাহসে কুলাচ্ছে না। শুভ্র স্যুপের বাটিটা হাতে নেয় ঠিকই, কিন্তু চামচ ধরে খেতে পারছে না। শরীরের সমস্ত শক্তি যেন কোথায় হারিয়ে গেছে তার। শুভ্রের কাজ দেখে বর্ষা কিছুক্ষণ চুপ থেকে এক বুক সাহস নিয়ে বলে, আমি কি আপনাকে খাইয়ে দিব? বর্ষার কথা শুনে শুভ্রও মাথা নাড়ায়। যা দেখে বর্ষা খুশি হয়ে স্যুপের বাটিটা হাতে নিয়ে ফু দিয়ে খাওয়াতে থাকে শুভ্রকে। শুভ্র বর্ষার মুখের দিকে তাকিয়ে থেকে আস্তে আস্তে খেতে থাকে স্যুপটা। বর্ষার ভেতর থেকে একটা ভালো লাগা কাজ করছে। জীবনে প্রথমবার শুভ্রের সেবা করার সুযোগ পেয়েছে। নিজ হাতে খাইয়ে দিচ্ছে, বিষয়টা সত্যি আকাশের চাঁদ পাওয়ার মতো আনন্দ দিচ্ছে বর্ষাকে। আর মনেই ঠোঁটের কোণে হাসি জমল বর্ষার। বর্ষার মিটমিটে হাসি দেখে বলে উঠল শুভ্র, তুমি হাসছো কেন? সাথে সাথে চমকে উঠল বর্ষা। হালকা থমকানো ভাব আসলো চেহারায়। বর্ষা সেই থমকানো ভাব নিয়ে বলল, কই না তো। প্রতি উত্তরে পাল্টা আর কিছু বলল না শুভ্র। অন্য সময় হলে হয়তো বলতো, কিন্তু এখন ভালো লাগছে না। কিছুক্ষণের মধ্যেই শুভ্রকে অর্ধেকের বেশি স্যুপ খাইয়ে
ওষুধ খাইয়ে দিল বর্ষা। আরও খাওয়াতে চেয়েছিল কিন্তু শুভ্র খেতে চায়নি, বর্ষাও আর জোর করেনি। সারাদিনের মতো খুঁটিনাটি কাজ আর শুভ্রের সেবা করেই কেটে গেল বর্ষার। রাত প্রায় 12টার কাছাকাছি। আজ আবারও লন্ডনের শহর কাঁপিয়ে বৃষ্টি নেমেছে। বিদ্যুৎ চমকাচ্ছে ঘন ঘন, যার দরুন ভীষণই ভয় লাগছে বর্ষার। তার ওপর শুভ্রের জ্বর, সব মিলিয়ে বিচ্ছিরি একটা পরিস্থিতি। ভয়ের চোটে ঠিকভাবে রান্নাঘরে দাঁড়িয়ে থাকতে পারছে না বর্ষা। এত ভয় কেন হচ্ছে এটাই যেন বুঝতে পারছে না বর্ষা। এত বড় বাড়িতে শুধুমাত্র সে আর শুভ্র থাকে, আর এখন তো শুভ্র উপরের রুমে আর বর্ষা নিচের রুমে। শুভ্রকে খাইয়ে ওষুধ দিয়েছে অনেক আগেই, এখন শুধু এঁটে বাসনগুলো ধুতে এসেছিল বর্ষা। হয়তো এত রাতে এসে ভুলই করেছে, যদিও খুব বেশি বাসন নয়। এমন সময় হঠাৎই বিকট শব্দে বিদ্যুৎ চমকালো, সাথে সাথে রুহু সমেত কেঁপে উঠল বর্ষার। বর্ষা তাড়াতাড়ি তার কাজ শেষ করে এক প্রকার দৌড়ে চলে গেল শুভ্রের রুমে। শুভ্র তখন ঘুমিয়েছিল, জ্বর কমেছিল একটু। বর্ষা জোরে জোরে নিঃশ্বাস ফেলে তাকিয়ে রইল শুভ্রের মুখের দিকে। ভাগ্যিস ঘুমিয়ে আছে, না হলে তার মতো এত বড় ডিঙ্গি মেয়েকে দৌড়াতে দেখে হাসিতে হাসিতে লুটিয়ে পড়ত যেন। বর্ষা চুপচাপ গিয়ে শুয়ে পড়ল শুভ্রের পাশ দিয়ে। আজ খুব ভয় লাগছে তার। নিজের বাড়ি থাকলে এতক্ষণে মাকে জড়িয়ে ধরে চিৎপটাং হয়ে ঘুমিয়ে পড়ত বর্ষা, কিন্তু এখন শুভ্রকে জড়িয়ে ধরা আর কারেন্টের সুইচের ভেতর যেচে আঙুল ঢুকিয়ে দেওয়া যেন একই বিষয়। বিছানায় কিছুক্ষণ এপাশ ওপাশ করে চোখ বুজিয়ে ফেলল বর্ষা। এরই মধ্যে আবারও আকাশপথ বেয়ে বিদ্যুৎ চমকালো, সাথে বিকট শব্দ আসতেই ভয়ে শোয়া থেকে উঠে বসল বর্ষা। কাঁদো কাঁদো ফেস নিয়ে আকাশের দিকে তাকিয়ে বলল সে। এমন করো কেন? দেখো না আমি ভয় পাই। প্রতি উত্তরে আকাশ মামা আবারও চেঁচিয়ে উঠল, যার দরুন কান চেপে ধরল বর্ষা। ভীষণভাবে কান্না পাচ্ছে তার। বর্ষা ছলছল চোখে শুভ্রের দিকে তাকালো। ভীষণভাবে চেঁচিয়ে বলতে ইচ্ছে করছে তার। শুনছেন, আমার ভীষণ ভয় লাগছে, আমি আপনাকে জড়িয়ে ধরে ঘুমোতে চাই। কিন্তু কথাগুলো মুখ দিয়ে আর বের হয় না বর্ষার, ঠোঁট পর্যন্তই আটকে রয়। আর শুভ্র, সে তো জ্বরের চাপে চুপচাপ ঘুমিয়ে থাকে মাত্র। আজ আবার পাত্রপক্ষ দেখতে এসেছে হিয়াকে, তবে আগেরবার যারা আসতে চেয়েছিল তারা নয়, অন্য কেউ। আজও লাল টুকটুকে রঙের শাড়ি পরে বসে আছে হিয়া। বিরক্ত লাগছে তার। তার সামনে একজন ভদ্রলোক আর একজন ভদ্র মহিলা বসে আছে, আর ওদের দুজনের মাঝখানে বসে আছে দাঁত উঁচা ভুঁড়িওয়ালা একটা ছেলে। মিটমিটে হাসছে ছেলেটা। হিয়ার ইচ্ছে করছে ছেলেটার দাঁতের মধ্যে গুঁড়ো মরিচ দিয়ে দিতে, ভুতুম একটা। হিয়া শুরুতে ভেবেছিল আজও হয়তো নির্মল কোনোভাবে এই পাত্রপক্ষের আশা আটকাবে, কিন্তু আটকায়নি। এতে যেন অবাকের পাশাপাশি খারাপও লেগেছিল হিয়ার। হঠাৎই সামনে বসে থাকা ভদ্র মহিলা বলে উঠল, আমার ছেলে কিন্তু খুব ভালো, একদম মা পাগল, মা যা বলে তাই শোনে। উত্তরে হাসে হিয়ার বাবা, আর হিয়া মনে মনে বলে, এতই যখন মা পাগল, তাহলে বিয়ে করার কি দরকার? মায়ের আঁচল ধরে বসে থাকলেই তো হয়, যত সমাজেরা লোকজন। আচমকাই হিয়ার ভাবনার মাঝে ছেলের মা প্রশ্ন করে বসলো হিয়াকে, তা মা, তুমি রান্না বান্না করতে পারো তো? এমন সময় এন্ট্রি মারলো আমাদের গল্পের হিরো নির্মল। চোখের চশমাকে খুব স্টাইল মেরে ঠিক করে এগিয়ে আসতে আসতে বলে উঠল সে। কেন, বিয়ের পর বউকে দিয়ে রেস্টুরেন্ট চালানোর ইচ্ছা আছে নাকি? সাথে সাথে উপস্থিত সবাই পেছন ঘুরে তাকালো, আর হিয়ার তো চক্ষু বেরিয়ে আসার উপক্রম। অবাক হয়েই বলল সে, এখানে কেন এসেছে? চোখ বড় বড় করে তাকিয়ে আছে হিয়া নির্মলের দিকে। তার বিশ্বাসই হচ্ছে না নির্মল এই মুহূর্তে তার বাড়িতে এসেছে। অন্যদিকে নির্মল খুব ভাব নিয়ে সবার সামনে এগিয়ে এসে পায়ের উপর পা তুলে বসল সামনের সোফায়। নির্মল বসতেই তার পেছন পেছন কয়েকটা ছেলে ঢুকে মিষ্টি ফলমূল রাখলো সামনের টি টেবিলের ওপর। তারপর চলে যায় তারা আবার বাহিরে। এরই মধ্যে হিয়ার বাবা বলে উঠল, তুমি কে? তোমার সাহস তো কম না?
হুট করে বাড়িতে ঢুকে অভদ্রতা দেখাচ্ছ? হিয়ার বাবার কথা শুনে খুব স্টাইল মেরে নিজের চোখের চশমাটা খুলল নির্মল। তারপর পার উপর থেকে পা নামিয়ে বলল, শ্বশুর মশাই, বেশি চাপ নেবেন না, আমি আপনার ভবিষ্যৎকালীন মেয়ের জামাই। নির্মলের কথা শুনে তেলে বেগুনে এক হলো হিয়ার বাবা। বসা থেকে উঠে দাঁড়িয়ে কাটো কাটো গলায় বললেন উনি, মজা হচ্ছে এখানে? আমাদের কি জোকার মনে তোমার? এই তো শ্বশুর মশাই, আমার সিরিয়াস কথাটাকে আপনি মজা ভেবে বসলেন। আপনার সাথে পরে কথা বলছি, আগে এদের সাথে কথা বলে নিই। নির্মলের কথা শুনে হিয়ার বাবা ক্ষিপ্ত মেজাজ নিয়ে বলল, ওনাদের সাথে তোমার আবার কিসের কথা? সেটা না হয় ওনাদেরই বলি। বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। উত্তরে চোখের ভ্রুটাকে হালকা চুলকিয়ে বলল নির্মল। এটা কিন্তু বাড়াবাড়ি হচ্ছে শ্বশুর মশাই। তোমার শ্বশুরের নিকুচি করছি। বলেই নির্মলের দিকে তেড়ে আসতে নিল হিয়ার বাবা। এবার বেশ বিরক্ত হলো নির্মল। ভেবেছিল চুপচাপ বিষয়টা শান্তভাবে মেটাবে, কিন্তু না, হিয়ার বাবা বাড়াবাড়ি করছে। নির্মল তার পকেট থেকে কালো রিভলভারটা বের করে রাখলো টেবিলের ওপর। তারপর শান্ত গলায় বলল, এবার তাহলে কাজের কথায় আসা যাক। নির্মলের কাজে হালকা ঘাবড়ে যায় হিয়ার বাবা, তবে প্রকাশ করে না। নির্মল হিয়ার বাবার দিকে তাকিয়ে বলল, শ্বশুর মশাই, আমি জাস্ট কিছুক্ষণ কথা বলেই চলে যাব, তাই বেশি বকবক না করে চুপচাপ আমার কথাগুলো শুনুন। নির্মলের কথা শুনে হিয়ার মা এগিয়ে এসে হিয়ার বাবাকে বসালো সোফায়। ঘাবড়ে সেও গেছেন। নির্মলের কাজ দেখে বেশ বুঝতে পেরেছেন এই ছেলে নির্ঘাত কোনো গুন্ডাফুন্ডা। হিয়ার মায়ের কাজ দেখে নির্মল খুশি মনে হিয়ার মায়ের দিকে তাকিয়ে বলল, আই লাইক ইট শাশুড়িমা, আমার ছেলে মেয়ের দাদি হওয়ার জন্য আপনি পারফেক্ট। নির্মলের কথা শুনে রাগ হলো হিয়ার বাবার, তবে কিছু বললেন না উনি। এরই মধ্যে নির্মল পাত্রের দিকে তাকিয়ে বলল, মেয়ে পছন্দ হয়েছে? উত্তরে কি বলবে ভুলে গেছে পাত্র। ভয়ের চোটে শরীর থরথর করে কাঁপছে তার। ছেলের কাজ দেখে নির্মল আবারও বলে উঠল, কি হলো, কথা বলছো না কেন? মেয়ে পছন্দ হয়েছে? নির্মলের কথা শুনে পাত্রের বাবা বেশ সাহসিকতার সাথে বলে উঠল, ওকে কি বলছো যা জিজ্ঞেস করার আমাকে করো। তোমাদের মতো বখাটেদের কিভাবে শাস্তি করতে হয় তা আমার হারে হারে জানা আছে। পাত্রের বাবার কথা শুনে উচ্চস্বরে হাসল নির্মল। তারপর বলল, ও বাবা, আপনি তো দেখছি খুব সাহসী। কি ভেবেছো কি বাড়ি বয়ে এসে ভয় দেখালে আমরা ভয় পেয়ে চুপসে যাবো? এক্ষুনি পুলিশকে একটা ফোন করবো, তারপর যা করার সব ওনারাই করবেন। এবার রাগ উঠল নির্মলের। টেবিলের ওপর থেকে রিভলভারটা নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বলল, আপনি কাকে যেন ফোন করবেন বললেন? নির্মলের কাজে ভয়ে চুপসে গেল পাত্রের বাবা। নির্মল দেয়ার বরাবর একটা গুলি ছুড়ল। সাথে সাথে পাত্র ভয়ের চোটে কোলে উঠে বসলো তার মায়ের। পাত্রের কাজে হিয়ার হাসি পাচ্ছিল খুব, কিন্তু আপাতত সেই হাসিটাকে দমিয়ে রেখে চুপচাপ বসে রইল সে। নির্মল পাত্রপক্ষের দিকে তাকিয়ে বলল, আমি হিয়ার পুরনো লাভার, বুঝতেই পারছেন কতটা ভালোবাসলে বাড়ি বয়ে আপনাদের জানাতে এসেছি। এখন বলুন, আপনারা কি এখনো এখানে বসে থাকবেন নাকি? বলেই আর একবার রিভলভার ঘোরাতে লাগলো নির্মল। এবার ঘোরাতে ঘোরাতে পাত্রের কপাল বরাবর নিশানা রাখলো নির্মল। সাথে সাথে পাত্র ভয়ের চোটে মায়ের কোল থেকে উঠে দাঁড়িয়ে বলল, লাগলে আমি চিরকুমার থাকবো, তারপরে এই বিয়ে করবো না। বলেই হনহন করে বেরিয়ে গেল পাত্র। পাত্রের কাজে হাসলো নির্মল, বলল, এই না হলো কথা। তৎক্ষণাৎ একে একে পাত্রের পেছন পেছন পাত্রের মা বাবাও বেরিয়ে গেল। পাত্রের বাবা তো হিয়ার বাবার দিকে তাকিয়ে বলল, কাজটা আপনি ঠিক করেন মির্জা সাহেব। উত্তরে কিছু বলতে পারলেন না হিয়ার বাবা। পাত্রপক্ষরা যেতেই হিয়ার বাবা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল নির্মলের দিকে। সবাই যেতেই নির্মল এবার খুব সিরিয়াসভাবে বলল, দেখুন শ্বশুর মশাই, কথা পেঁচানো আমি একদমই পছন্দ করি না। আপনার মেয়েকে ভালোবাসি, আর বিয়ে করলে ওকেই করব। তাই মেয়ের জন্য পাত্র দেখা বন্ধ করুন। আমি শুধু আপনার মেয়ের মুখে ভালোবাসি শোনা পর্যন্ত অপেক্ষা করছি। যেদিন আপনার মেয়ে ভালোবাসি কথাটা বলবে,
তখন আর অপেক্ষা করব না, ধুমধাম বিয়ে করে নিয়ে যাব আমার বাড়ি। তাই অহেতুক আপনার মেয়ের জন্য সময় নষ্ট করবেন না। ভালো থাকবেন। আজ তবে আসি শ্বশুরমশাই। বলেই বসা থেকে উঠে দাঁড়ালো নির্মল। তারপর চোখের চশমাটাকে আবারও স্টাইল মেরে চোখে পড়ে বলল সে,